হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, কদিন আগেই তো আমাদের বাড়িতে এনগেজমেন্ট পার্টি হলো। তোমরা সবাই দেখেছো, সবাই অনেক ভালোবাসা দিয়েছো, আমার অনেক অনেক ভালো লেগেছে। তো আজকে সকাল সকাল হাজবেন্ড অনেকগুলো বাজার, সবজি, মাছ সব কিছুই কিনে নিয়ে চলে এসেছে। আর আমি এখন সবজিগুলো গুছিয়ে নেব আর রান্নাও করব। আজকে তেমন কিছু রান্না করার ইচ্ছা নেই, দেখি কি করা যায়। আর জানো তো বন্ধুরা, প্রতিদিন সকালে উঠে ভাবতে বসে যায় যে আজকে কি রান্না করব। দেখো, এত কিছু থাকা সত্ত্বেও মনে হচ্ছে কি রান্না করব, তাই না? এটা মনে হয় আমাদের সব মেয়েদেরই এরকম হয়। তো বন্ধুরা, থাম্বনেলে একটা কথা তো তোমরা দেখেছো, কখনো অহংকার করা উচিত নয়। এই কথাটা কদিন ধরে আমার মাথার মধ্যেই ঘুরছিল, তাই ভাবলাম তোমাদের কাছেও একটু শেয়ার করি। চলো আমি এদিকে রান্নাঘরে রান্না করি আর তোমাদের কাছে কথাটা একটু শেয়ার করি। বন্ধুরা, তোমরা কিন্তু কথাটা খুব ভালো করে মন দিয়ে শুনবে, আর আমার কথাটা ঠিক কি না ভুল এটা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর যারা এখন পর্যন্ত ভিডিও দেখছো, লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। চলো তোমাদেরকে এবারে বলি। জানো তো বন্ধুরা, তোমাদেরকে এই কথাটা একটু গল্পের ছলেই বলি। কোনো এক রেস্টুরেন্টে এক ভিক্ষুক প্রায় আসে এবং ভিড়ের সুযোগ নিয়ে বিল না দিয়ে চুপচাপ চলে যায়। ধরো একদিন সেই রেস্টুরেন্টে সেই ভিক্ষুক খাচ্ছিলেন। তখন এক ব্যক্তি রেস্টুরেন্টের মালিককে গিয়ে বললেন, এই যে ভিক্ষুক খাচ্ছে সে ভিড়ের সুযোগ নিয়ে বিল না দিয়েই চলে যাবে, দেখবেন। তার কথা শুনে রেস্টুরেন্টের মালিক হেসে বললেন, কেবল আপনিই নয়, আরও অনেকেই এই লোকটার ব্যাপারে আমার কাছে অভিযোগ করেছেন। তবুও আমি জেনে শুনে না দেখার ভান করে কখনো তাকে বাধা দিই না, কারণ আমি মনে করি আমার রেস্টুরেন্টের ভিড় এই লোকটার জন্যই হয়। যখন এই লোকটা ক্ষুধার্ত থাকে তখন আমার রেস্টুরেন্টের আশেপাশে অবস্থান করেন এবং আর সে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া চায় যেন আমার রেস্টুরেন্টে ভিড় যেন অনেক বেশি হয় আর এই ভিড়ের সুযোগে সে খেতে পারবে। তাই বন্ধুরা, কখনো অহংকার করতে নেই যে আমি কাউকে খাওয়াচ্ছি, বরং কারোর জন্যেই আমি খাচ্ছি। তাহলে বন্ধুরা, আমার কথাটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর কি বুঝতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবজি বাজার তো গুছিয়েই দিয়েছি। এখানে দেখো হাজবেন্ড অনেকগুলো মাছ নিয়ে এসেছে আর মাছের মাথাও নিয়ে এসেছে। তো যাই হোক, এখন আমি কি রান্না করব সেটাই ভাবছিলাম। তো যাই হোক, এই মাছ আর মাছের মাথা আজকে তো রান্না করবই না। ফাইনালি এখানে আমি সব সবজি কেটে নিয়েছি। আজকে একটু ওই ঢেঁড়স চচ্চড়ি করব, আর এখানে পেঁয়াজ টমেটো রয়েছে, ওই চিংড়ি মাছের মালাইকারি করব। আর এখানে দেখো ওই যে পাকা আমড়া রয়েছে না, এই আমড়াটা হাজবেন্ড ছেলে মেয়ে খেতে প্রচুর ভালোবাসে। তো আমারও ভালো লাগে, তবে আমার টক সব রকমই ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি ওই চিংড়ি মাছের মালাইকারি করার জন্য কিছুটা টমেটো, কাঁচা লঙ্কা আর এখানে কিছু পেঁয়াজও দিয়ে দেব, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে চিংড়ি মাছের মালাইকারি করব। আর তোমাদের তো এর আগে অনেকবার বলেছি, চিংড়ি মাছ খেতে আমার মেয়ে, ছেলে, হাজবেন্ড সবাই খুব ভালোবাসে। আমি ভালোবাসি, তবে যখন যেমন হয় আমি তখন তেমনই খেয়ে নিই। আমার কোনো যে এটাই খেতে হবে কি ওটাই খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তবে ছেলে মেয়ে হাজবেন্ড যেটা খেতে পছন্দ বেশি করে সেগুলোই আমি
আমি রান্না করার চেষ্টা করি, কারণ ওদের পছন্দটাই হচ্ছে সব থেকে বড় কথা। ওরা যেটা পছন্দ করছে সেটা যদি আমি নিজে না করে ওদেরকে খাওয়াই, তাহলে ওরা কোনোদিনই সেই খাবারটা খেতে পারবে না। কারণ অন্য জায়গায় গিয়ে তো নিজের পছন্দের কথাটা বলা যায় না, আর নিজের মাই সব থেকে ভালো পারবে ছেলে মেয়েদের পছন্দের খাবার করে দিতে। তো যাই হোক, এখানে আমি চিংড়ি মাছটা খোসা ছাড়িয়ে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, এই বড় বড় চিংড়ি মাছের খোসা ছাড়িয়েই বেশি ভালো লাগে। আর তোমাদের তো প্রতিদিনই বলি আমি কোনো রকম স্পেশাল মশলা দিয়ে করি না রান্না, ওই বাড়িতে যে সকল মশলা থাকে ওই মশলা দিয়েই আমি রান্না করি। তো যাই হোক, এখানে সব রকম মশলা মাখিয়ে নিয়েছি। এবারে এদিকে ভাত হয়েই গেছে, আর এদিকে আমি একটু প্রথমেই ঢ্যাঁড়সটা বসিয়ে দেব। ঢ্যাঁড়সটা আজকে ওই চচ্চড়ি করব না, একটু ভাজা ভাজা মতো করব। আর ঢ্যাঁড়স ভাজা ভাজা খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমার ভাতটা হয়ে গেছে, এবারে ভাতটা তুলেও নেব। আর এদিকে কড়াটা গরম করতে দিয়েছিলাম, তারপরে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে যখন সর্ষের তেলটা একটু গরম হয়ে যাবে, তারপরে ঢ্যাঁড়সটা দিয়ে দেব। তো এখানে আমি এখন কোনো রকম পেঁয়াজ দিলাম না, কারণ ঢ্যাঁড়সের একটা হরহরানি ভাব থাকে না, ওইটা প্রথমে ওই তেলের উপরে দিলে ওটা চলে যায়। আর এদিকে আর একটা কড়া বসিয়ে নিয়েছে, চিংড়ি মাছটা মাখিয়ে রুম টেম্পারেচারে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপরে এখানে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছটা বেশ ভালো করে ভেজে নেব, কারণ চিংড়ি মাছের যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম, তো এটা ভাজার পরেই চিংড়ি মাছের একটা স্টেনি গন্ধ থাকে, ওই গন্ধটা চলে যায়। তো অনেক কিছুতে অনেক রকম গন্ধ থাকে। চিংড়ি মাছ অনেকেই আছে জাল দিয়ে রান্না করে, আর আমি সবসময় ভেজেই রান্না করি, কারণ চিংড়ি মাছটা ভেজে রান্না করলে চিংড়ি মাছের একটা স্টেনি গন্ধটা চলে যায়। তো যাই হোক, ওদিকে চিংড়ি মাছটা ভাজা হোক, আর এদিকে ঢ্যাঁড়সটা করে নিই। আর ওই বাড়িতে থাকা মশলা দিয়েই ঢ্যাঁড়সটা করব। আর ঢ্যাঁড়সে একটু কাঁচা লঙ্কা দেবো। আর ঢ্যাঁড়স মানে সবজিতে একটু কাঁচা লঙ্কা দিলে তো বেশ ভালো লাগে। তো যাই হোক, কদিন তো মাংস খেয়েছি ওই যে এঙ্গেজমেন্ট পার্টিতে, তো আজকে আর মাংস খেতে ভালো লাগছে না। আমার তো মাংস একদমই ভালো লাগে না। তো ছেলে মেয়ে হাজবেন্ড তো মাংস ছাড়া ভাতই খায় না। তো যাই হোক, আজকে দুপুরের জন্য এটা করছি, রাতের জন্য অন্য কিছু করব ভাবছি। তো একটুখানি ঢ্যাঁড়সটা মানে ভাজা ভাজা করার পর তারপরে কিছুটা পেঁয়াজ কুচি ছিল ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন ঢ্যাঁড়সটা নরম হয়ে যাবে তখন তুলে নেব। আর এদিকে দেখো, আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, এবার এই চিংড়ি মাছটা তুলে নেব। কদিন ধরে বন্ধুরা আমি একটু ব্যস্তই ছিলাম, একটু ঘুরতে গিয়েছিলাম দিদির বাড়ি। সেখান থেকে এসে দুদিন একটু রেস্ট না নিতে নিতে আবার এঙ্গেজমেন্ট পার্টির জন্য আমাদের রেডি হতে হয়েছে, সেখানে যেতে হয়েছে। তো যাই হোক, একদিন সারাদিন যদি কোথাও একটু জার্নি করা হয় বা কোথাও একটু যাওয়া হয়, তারপরে দুদিন যেন একটু শরীরটা ক্লান্ত হয়ে থাকে। তোমাদের কি কারো এরকম হয়? আমার কিন্তু শরীর একদম ক্লান্ত হয়ে থাকে, তার জন্য আমি বেশি কিছু করতে ভালো লাগছে না। আজকে ছাদেও যেতে পারিনি, কারণ আমার ছাদের অনেক গাছ কিন্তু মারাও গিয়েছে। জানি না কি কারণে মারা গিয়েছে। এবার থেকে শীতের জন্য ছাদ বাগানটা একটু পরিপাটি করতে হবে, আর একটু সব গাছগুলো দেখতেও হবে কোন গাছের মানে ডাল শুকিয়ে গেছে এবং শাখা পোশাকা বের হচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, ওই মশলাটা আমি এই কড়াতে দিয়ে দিলাম। দিয়ে একটু মশলার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। আর যে মশলাটা মিক্সচারে করেছিলাম ওতে একটু পানি দিয়ে ধুয়ে দিয়েছি, বেশি পানি দিইনি। আর যখন মশলার গন্ধটা চলে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন চিংড়ি মাছটা দিয়ে দেব। দিয়ে বেশ একটু ফুটিয়ে নেব, তারপরে আমাদের রান্না আজকে রেডি হয়ে যাবে। বলে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায়, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।